নমস্কার, শান্তনিবির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে সংখ্যালঘুরা। গত কয়েক মাস ধরে ইউনূস খানের সরকারের আমলে সন্ত্রাস এবং নির্যাতনের শিকার সে দেশের সংখ্যালঘুরা। শেষ পর্যন্ত চোরাপথে বৃদ্ধ মা, বাবা ও সন্তান নিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করছে তারা। এটি প্রমাণ মিলল শনিবার। ইউনূস খানের বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে সংখ্যালঘুরা। বিশেষ করে ভারতে প্রবেশ বাড়ছে সে দেশের সংখ্যালঘুদের। আতঙ্কে আর দিন কাটাতে পারছে না তারা। নির্যাতন, খুন, সন্ত্রাস, মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই ভিটে মাটি ফেলে বৃদ্ধ মা, বাবা, সন্তান নিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে তারা। শনিবার আমবাসা রেল স্টেশন থেকে 10 জন বাংলাদেশি নাগরিককে আটক করে রেল পুলিশ। কমলপুর সীমান্ত দিয়ে এই 10 জন বাংলাদেশি রাজ্যে অনুপ্রবেশ করছে। শনিবার সকালে কমলপুর থেকে আমবাসা রেল স্টেশনে এসেছিল এই 10 জন বাংলাদেশি নাগরিক। তাদের উদ্দেশ্য ছিল শিলচরে পাড়ি দেওয়া। ধৃত বাংলাদেশি নাগরিকরা জানায়, বদলির বাংলাদেশে তাদের পক্ষে বসবাস করা সম্ভব নয়। বাংলাদেশে আগের সরকার ভালো ছিল, বর্তমান সরকারের সময় সে দেশের নির্যাতনের শিকার সংখ্যালঘুরা। তাই বাধ্য হয়ে পরিবারের সকলকে নিয়ে কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে ভারতে এসেছেন অবৈধভাবে। তাদেরকে মেরে ফেললেও তারা আর বাংলাদেশে ফিরে যাবে না। তাদের বক্তব্য, তারা ট্রেনে করে শিলচর যাওয়ার উদ্দেশ্যে আমবাসা রেল স্টেশনে এসেছিল। শিলচর গিয়ে ঘর ভাড়া নিয়ে দিনমজুরের কাজ করে বসবাস করা তাদের উদ্দেশ্য ছিল। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের রাজত্ব নামিয়ে আনা হবে এটা কারোরই জানা ছিল না। প্রশাসন আছেই বলে কারোর জানা নেই। সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে বিচার চেয়েও বিচার মিলছে না তাদের। তাদের মধ্যে দাবি, হাসিনা সরকারের সময় ভালো ছিল, নিরাপদে তারা পরিবার নিয়ে বসবাস করতে পেরেছে। দুর্গত 8 আগস্টের পর তারা জীবন ঝুঁকি নিয়ে বাংলাদেশে ছিল। শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা। আমরা বাড়ি বাংলাদেশ। আচ্ছা, আপনারা ভারতে গেলে গেছেন? ভারতে আইসি, আমরা মুসলমানরা যখন দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা। আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পথে ডাকলে মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতেই না। এখন কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছিলাম আমি কিশোরগঞ্জ, গাড়িও পাইতাই না। আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, রিজার্ভ করে নেয়, টাকা পয়সা দেয় না। আমার কি উচিত জায়গায় দেয় না, কেউ আছে কইতেও পারি না, কইলেও সমস্যা। হ্যাঁ, কাপড়ের বাচ্চা তুই গেলে এন গাড়ি বাসে আইতে গেলে গিয়া। আপনি কি তা গাড়ি চালান? আমি গাড়ি চালাই। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি দনপুর, মানে বাংলাদেশের দনপুর জেলা কোন জেলা? জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ থানা? ইতনা। আচ্ছা, আপনার আমাদের মূল উদ্দেশ্য কিটা? মূল উদ্দেশ্য আমরা এর জন্য রাখতাম পাই না, চিপ করবো। আয়োজন পরে আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলেও আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। মানে আমরা যদি আমার রাখুন, আমি থাকবো না রাখলে আপনারা জেলও করে তৈরি দিন, আমি আর ভারত যেতাম না। আপনারা কত নিয়ে আয় বলছি, আমার মা বাপ লয়া, আমার মেয়ে ছেলে লয়া, সব নিয়ে আয় বলছি। আমরা কত যান বাসে না, মেয়ে ছেলে লয়া চলতাম পারি না, আপনার কি আগে সরকার ভালো আসলো না এখন যে নতুন সরকার আছে এটা বাংলাদেশ সরকার আমরা ভালো আছো? শেখ হাসিনা যাওয়া হচ্ছে আমরা অবস্থা খারাপ, দেশের মধ্যে চলার কোনো ভাব নাই। এখন কি আপনার মানে প্রতারিত হয়েছেন না আরো হিন্দুরাও প্রতারিত হইতেছে? সবাই দেশে থাকতো না, বলবো কেউ থাকতো না, ওই কেউ আইতে পারতেছে না। কেউ জমি জমার মায়া, কেউ পোলাবান দিয়া লেখাপড়া করে চাকরি করে, এইগুলা আর কি। যেমন কেউ চিন্তা করতে গিয়ে খাইতে পারতাম না, কেমনে যাইমু। আর আমি দিদি বিশেষ করে আইছি, কাম করলে কর্ম করলে সব জায়গাতে বাদ আছে। ভারত না এই জায়গায় যে কোন জায়গায় যাই, কর্ম করলে বাদ, কর্ম না করলে কোন জায়গায় বাদ নাই। আমি ভারত আইমু, আবার নিজের মানুষের মতো চলমু, কর্ম করবো, আর যাই কিছু খবরে আছে সবসময় এইভাবে আশা নিয়ে আইছি। মানে আপনার মানে আমাদের শেখ হাসিনা সরকারই ভালো আসলো? শেখ হাসিনা সরকার ভালো আসলো আমাদের জন্য। আমরা এখন গরিব মানুষের জন্য আর কি, গরিব মানুষের কোনো কষ্ট না। শেখ হাসিনা আবার আসে যদি, আবার যদি সে জায়গা যদি খেলার পুতুল 1 রাষ্ট্র যেমন যে বাড়ি ঘর জুড়ে কি খেলার পুতুল, যে কষ্ট করে বাবার রিক্স নিয়ে বাবা তো
বাস্তু আছি না বাবা, বয়স্ক মানুষ। আচ্ছা আপনার নামটা আবার করুন। আমার নাম শঙ্কর চন্দ্র সরকার। আপনার বাবার নাম? সুধীর চন্দ্র সরকার। রাস্তাঘাট নাই শুনছি, সব রাস্তাঘাট বন্ধ দিয়েছে বেরোলায়। এখন আমরা রাস্তাঘাটে যেতে পারি না, লুয়ায়া সুরেলাম সারা রাত জঙ্গল ভাড়ুয়া এই দিকটা আইসি, শ্রীমঙ্গলের দিকটা কি করবো, রাস্তা না রাত ভর আসছি, মেয়ে ছেলে লইয়া খাওয়া না দাওয়া নাই একবারে। কবে আইছেন আপনারা? এই কালকে ভোট দিছি, কালকে ভোট দেওয়া আজকে বুঝছি। আপনারা যে ট্রেনে আইছেন, যে কই যেতেন আসলেন আপনারা? নিয়েছেন? আচ্ছা, কোমরপুর দিকে আইছেন? কমলপুর থেকে আসছে, কিছু একটা গাড়ি পাইছি, আচ্ছা, মানে গাড়ি ভাইয়া রেল স্টেশন পাইছি, আম্পার পাইছি, আম্পারের থেকে যেমন শিলচরকে বাসা ভাড়া করে থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আইছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবার লেগে আইছেন? ভাড়া থাকবো লাগছে, আমরা যাইতাম না, তখন আমরা জায়গা দেবো লাগবো, মানলেও যেতাম না, কেদার লইতাম না, কাল লইতাম না, যাই খুশি তা করুন, আমরা আর লইতাম না। আপনার যে বিটা মাটি রয়ে গেছে এখানে, মিলামার আধা বাংলা বেঁচে রয়েছে, এটা বাড়ি না বেচতাম, কেউ কিনে না, আমরা যে মিলামা কেউ কিনে না, কি করবো নির্ভয় আইছে, একটা বিচার ভাই না, একজন আছে যদি কইলে বাদে আমার কথা ঠিক থাকে না, তারা যদি আমরা মারে একজনের কাছে গেলে বাদে মারলো। তবে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিকভাবে যা উঠে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক। কোনো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের কার্যকলাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তন টিভি। বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ইনফ্রাস্ট্রাকচারের দিকে। ইনফ্রাস্ট্রাকচারের উন্নত হলেই রাজ্যের সার্বিক উন্নয়ন হবে। শনিবার আগরতলা সুকান্ত একাডেমিতে বিল্ডিং কংগ্রেস এবং ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, নগর উন্নয়ন দপ্তর ও আগরতলা পৌর নিগমের সম্মিলিত উদ্যোগে আয়োজিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো, চ্যালেঞ্জ এবং সামনের পথ শীর্ষক এক আঞ্চলিক কর্মশালা এই কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের দ্বারাই ইনফ্রাস্ট্রাকচার উন্নত হয়। রাজ্যের ইঞ্জিনিয়াররা ইনফ্রাস্ট্রাকচারের জন্য বড় ভূমিকাও পালন করছে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিভিন্ন সিদ্ধান্তকে তারা সঠিকভাবে বাস্তবায়ন করছে। আগে রাজ্যে শুধুমাত্র একটি জাতীয় সড়ক ছিল, যা ৪৪ নং জাতীয় সড়ক। বর্তমান সরকার ৬টি জাতীয় সড়কের জন্য ঘোষণা করেছে। এর জন্য অর্থ রাশি বরাদ্দ হয়েছে। ফলে রাজ্যে সার্বিক উন্নয়নে অন্যতম পরিকাঠামো হয়ে উঠবে ৬টি জাতীয় সড়ক। এমনটাই অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। After taking over of our Honorable Prime Minister Narendra Modi ji as the Prime Minister of India, due emphasis and priority has been given to this region for the overall infrastructural development in the region. So I welcome the honorable dignitaries who are on the dais. Engineer O.P. Goyal ji, who has delivered his speech, and I think I don't have any iota of doubt in my mind that whosoever are present here, we all are a source of inspiration, and he is a source of inspiration to all of us. At the age of 91, he has taken the travel to come all the way to Agartala. And I am told by engineer Devnath that he is traveling to Guwahati tomorrow, thereafter Chandigarh. So it speaks in volume. So far, health stamina is concerned, who is presiding over today's session. Engineer R.K. Mujumdar, just prior to me, he has delivered his very valuable speech. Engineer Chinmoy Devnath, President, Indian Building Congress, New Delhi. Renowned engineers representing from different departments, dignitaries coming from northeastern region and other parts of the country, engineering students who are the future engineers of our state, our country, and will play a pivotal role in nation building in the years to come, who are representing here from different
engineering institutions. I welcome you all and thank the organizer for having me invited here to share my views with you all. I was listening to various renowned engineers, and in unequivocal term, all of them have অভিযোগ পেয়ে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব বিশালগড় মহকুমা শাসক অফিসে গিয়ে প্রত্যক্ষ করলেন সরকারি বাবুমশাইদের কর্তব্যের চরম গাফিলতি, কাজ করার মানসিকতাই নেই একটা বড় অংশের কর্মীদের। জনগণের পয়সায় মাসে মাসে মাইনে গুনে দায়িত্ব খালাস তাদের। বিশালগড় মহকুমা খাদ্য দপ্তরের অফিস পরিদর্শনে গিয়ে চক্ষু চড়ক গাছ বিধায়ক সুশান্ত দেবের। বিশালগড় মহকুমা শাসক অফিসের খাদ্য দপ্তরের দরজায় সকাল 11টা পর্যন্ত তালা ঝুলল। খাদ্য দপ্তরের একাংশ কর্মচারীর গাফিলতির কারণে অতিষ্ঠ সাধারণ মানুষ। 2-3 মাস হয়ে গেলেও রেশন কার্ডে নতুন নাম তুলতে পারছে না সাধারণ মানুষ। এই অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সরেজমিনে খাদ্য দপ্তরের অফিস পরিদর্শনে যান বিধায়ক সুশান্ত দেব। অফিসে গিয়ে সকল অভিযোগের সত্যতা নিজের চোখে দেখতে পান। ফাঁকিবাজ কর্মচারীদের সিপিআইএম সকল কালচার ভুলে যাওয়ার হুঁশিয়ারি দেন বিধায়ক। জনগণ সঠিক সময়ে সঠিক পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য কর্মচারীদের নির্দেশ দেন বিধায়ক সুশান্ত দেব। জানান, বিশালগড় মহকুমা শাসক অফিসের খাদ্য দপ্তরের কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরে কিছু অভিযোগ ছিল। এদিন সে সকল অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন। কিছু কর্মচারী চাইছে সরকারের নাম কালিমালিপ্ত করার জন্য, তাই তিনি সে সকল কর্মচারীদের সতর্ক বার্তা দিয়েছেন। অ্যাকচুয়ালি আমি প্রতিনিয়তই আমাদের বিভিন্ন দপ্তরে মানুষ নাগরিক পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা দেখার চেষ্টা করি। আমাদের বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে ফুড সেকশন নিয়ে অনেকদিন ধরে সাধারণ মানুষের কিছু কমপ্লেন ছিল। মানুষের কাজ কিছু লেংদি প্রসেসে হচ্ছে, স্মুথলি হচ্ছে না। তো সেই বিষয়টা খতিয়ে দেখতে আসি। বিভিন্ন সমস্যা আমার চোখে ধরা পড়েছে। আমাদের সরকার চাইছে সাধারণ মানুষকে সঠিকভাবে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য, এবং কিছু কর্মচারী চাইছেন সরকারকে বদনাম করার জন্য, হয়তো বা এরকম আমার মনে হচ্ছে। আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করেছি আমাদের সরকারকে যেন কালিমালিপ্ত না করা হয়, সরকারের সুবিধা যেন সাধারণ মানুষ সঠিকভাবে পায়। আমাদের সরকার চাইছেন মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য। বাম আমলের যে কালচার, সিপিএম আমলের যে কালচার, সেই কালচার থেকে আমাদের দূরে আসতে হবে, মানুষকে সঠিক নাগরিক পরিষেবা দিতে হবে। এখন অবধি অনেকটি অফিসের রুম খোলা হয়নি এবং স্টাফ হয়নি, তাদের উদ্দেশ্যে কি? আমি এটা দেখেছি, পরিলক্ষিত করেছি, আপনারাও দেখেছেন। আমি এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, মহকুমা শাসকের সঙ্গে কথা বলবো, ডিএম সাহেবের সঙ্গে কথা বলবো এবং দপ্তরের সঙ্গে কথা বলবো। এগুলো যেন আগামী দিনে না হয় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখছি। আমি একটা কথাই বলছি, আমাদের সরকারের, ভারতীয় জনতা পার্টি সরকারের একটাই লক্ষ্য, মানুষকে সঠিক নাগরিক পরিষেবা দেওয়া। এটা আমরা যে কোনো পরিস্থিতিতে দেব। সিপিএম এর যে কালচার, সেই কালচার কিন্তু এখানে চলবে না। এদিন বিধায়ক ভালো করে প্রত্যক্ষ করেছেন সরকার পাল্টাচ্ছে, কিন্তু বদলায়নি কর্মসংস্কৃতি। কিছু সংখ্যক সুবিধাবাদী এবং দায়িত্বহীন কর্মীর কারণে সরকারি অফিসগুলোর কাজকর্ম অধঃপতনে যাচ্ছে, আর চারদিকে বাজছে শুধু সুশাসন, উন্নয়ন এবং বিকাশ ত্রিপুরার ঢাকঢোল। শ্যামদন টিভি। জনজাতিদের উন্নয়নের জন্য 125তম সংবিধান সংশোধনের প্রয়োজন। তাহলে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক দিক দিয়ে বেশি সুযোগ সুবিধা পাবে জনজাতিরা। তখন তাদের ভাবাবেগকে কাজে লাগিয়ে অহেতুক দাবি গুরুত্ব পাবে না। শনিবার কংগ্রেসের বর্ধিত সভায় একথা বললেন সুদীপ রায় বর্মন। শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাঙ্খল সহ অন্যান্যরা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, জনজাতিরা যখন দেখতে পাবেন 125তম সংবিধান সংশোধনের মাধ্যমে তারা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক দিয়ে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, তখন ভাবাবেগকে কাজে লাগিয়ে যে সকল অহেতুক দাবিগুলো উত্থাপন করা হয়েছে সেগুলোর কোনো গুরুত্ব থাকবে না। তাই সংবিধান সংশোধনের বিলকে বছরের পর বছর ফেলে রাখা হয়েছে। বিজেপি সরকার জনকল্যাণমুখী একটি প্রকল্প চালু করেনি বলে দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরো দাবি করেন, রাজ্যে কংগ্রেস জনজাতিদের কাজ, খাদ্য, বাসস্থান, শিক্ষা ও বন অধিকার আইন নিয়েছে।
বর্তমান সরকারকে আরও কামান দেগে বলেন, সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে মানুষকে বহু প্রতিশ্রুতি দিয়েছিল এই সরকার। এখন যখন সেসব প্রতিশ্রুতি পালন হয়নি, তখন মানুষ বুঝতে পারছে সেগুলো সব মিথ্যে ছিল। অবাস্তব স্বপ্ন দেখে ভোটের দরকারে যেসব প্রতিশ্রুতি সামনে এনেছিল তারা, কংগ্রেস দাবি করে প্রতিশ্রুতি যদি পূরণ করতে না পারে তাহলে মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে ভোটের কোনো প্রয়োজন নেই। চেষ্টা করে যখন হয়ে যাইবা, যখন দেখব ত্রিপ্রাসাদ যখন দেখব 125তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক দিক দিয়ে আমরা অনেক অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, তখন তো ওই যে আজে বাজে ইমোশনাল ডিমান্ড গুলোর কোনো ভ্যালু থাকবে না, অবাস্তব যে ডিমান্ড গুলোর কোনো ভ্যালু থাকবে না, তাদের ভাবাবেগকে কাজে লাগাতে পারবে না। কাজে let us not pass, इसको रहने दो अभी, इसको पड़े रहने दो। 2020 সালে একটা বিল পার্লামেন্টের মধ্যে উত্থাপিত হয়েছে, পাস হয় না 4.5 বছর ধরে, এই কারণে পাস হয়। এই কথাগুলো আম ত্রিপ্রাসাদ কাছে কে কইব? আমাদের সকলকে বলতে হবে, এভাবে জনমত গঠন করতে হবে। কংগ্রেস দল এডিসি দিচ্ছে 23rd of August 1984 in the Indian Prime Minister Indira Gandhi। 17টা সিট, জনসংখ্যা নিরিখে 17টা সিট টিএমপি চুক্তির মাধ্যমে শান্তি ফেরানোর লক্ষ্যে আরো 3টে সিট বাড়াই দিল। কি 20টা সিট করবে, কাজের অধিকার দিল, খাতের অধিকার দিল, শিক্ষার অধিকার দিল। সব তো কংগ্রেস। এই বিজেপি প্রায় কত বছর, 6.5 বছর রাজ্যে এবং কেন্দ্রে তো প্রায় 11 years। একটা জনকল্যাণমুখী প্রকল্প একটা কোক, একটা প্রকল্প হোক, আদিবাসী হোক, সারা ভারতবর্ষের মানুষের জন্য হোক, একটা প্রকল্প বনাধিকার আইন কংগ্রেস করল। কি এখন দেখি রাস্তা রোকো করে রুল সেটেলমেন্টের যারা লোকেরা, তারা তাদের ডিমান্ড ইমপ্লিমেন্ট হইতেছে না। সারেন্ডার এক্সট্রিমিস্ট যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাদের ইমপ্লিমেন্ট হইতেছে না। এগুলো তো নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির এগুলো হচ্ছে মানে লো ক্যাটাগরি পলিটিক্যাল স্টান্ট। মানুষের দৃষ্টি, মানুষের চিন্তা ভাবনাটাকে সাময়িক ক্যাচ করার জন্য জিনিসগুলো করে। আমাদের এই একটু ভাববার সময় এসছে আমাদের সকলেরই, যাতে করে আমরা আমাদের আদিবাসী বন্ধুদের আসল কথাটা, উই ডু নট ওয়ান্ট টু, আমরা আমাদের দরকার নাই মানুষকে বোকা বানিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, অবাস্তব স্বপ্ন দেখিয়ে আমাদের এই ভোটের দরকার নাই। শ্যামনুন টিভি। শুক্রবার চাম্পলাই এলাকার বাসিন্দা বছর 50-এর প্রদীপ দেববর্মা সহ অপর আরেক ব্যক্তি জঙ্গলে যায় লাকড়ি সংগ্রহ করতে, কিন্তু অপর ওই ব্যক্তি সন্ধ্যায় বাড়ি ফিরে আসলেও প্রদীপ দেববর্মা আর বাড়ি ফিরেনি। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুঙ্গিয়াগামী থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এদিকে শনিবার সকালে পরিবারের লোকজন সহ পুলিশ বহু খোঁজাখুঁজির পর জানতে পারে যে জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিল সেই জঙ্গলে নাকি প্রদীপ দেববর্মার মৃতদেহ পড়ে রয়েছে। এই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় প্রদীপ দেববর্মা নামের 50 বছর বয়সী ওই ব্যক্তির মৃতদেহ রহস্যজনকভাবে জঙ্গলে পড়ে রয়েছে। পরবর্তীতে পুলিশ এবং পরিবারের লোকজনদের তৎপরতায় উদ্ধার করে ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। যদিও মৃতদেহে কোনো প্রকারের আঘাতের চিহ্ন প্রত্যক্ষ করা যায়নি, ফলে এই রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। তবে ঘটনার তদন্তে নেমেছে মুঙ্গিয়াগামী থানার পুলিশ। সকালে গেছে
সকালে গেছে লাকড়ি ফারতো আর কি জঙ্গল, 2 বেটা গেছিল, হ্যাঁ 1 বেটা ডাকতে ডাকতে আয়া পড়ছে, কোনো শব্দ নাই। হ্যাঁ এরপরে রাত্রে আইবো কয়ে রাত্রে যাইতে পারছে না, এরপরে আয়া পড়ছে আর কি আর রাত্রে তার লগের লোক। আচ্ছা এরপরে আতির ধরে মানে যাইতে পারছে না, রাত্রে তো মানে ধরে কেউ যায় না। এরপরে আজকে সকালে গেছে আর কি, মানে খোঁজাখুঁজি করছেন। এরপরে লোক বিষে গেছে, আবার খানা পিয়াজও গেছে, এরপরে লয় আনছে আর কি, পাইছে। গিয়া কি অবস্থায় পাইছেন? মানে কাজ করে মানে ঘুমাই গেছে, মানে মানে শুয়ে মানে জঙ্গলের মধ্যে রয়েছে না, হাতে দাও আছে আর কোরআন মানে কাজ করে ঘুমাই গেছে। মানে শরীরের ভিতরে কোনো আঘাতের চিহ্ন আসেনি? ওখানে তো কথা। আচ্ছা, কি নাম ওনার? প্রদীপ দেববর্মা। প্রদীপ দেববর্মা। কোন জায়গায় বাড়ি? সাপ্লাই। চাম্পলাই। কি মনে করতেছেন এটা কি এর থেকে হইতে পারে? কেমন কইতাম মানে আমি তো জানি না। আপনারা ওই এলাকার বাসিন্দাই? আমার বড় দিদি ছেলে আর কি, আমার ভাগনা। কি করে এমনিতে? লাকড়ি পারে। কেমন হইব বয়স? বয়স 50 এরকম হবে। 50। Patient brought that to Telembra Hospital at 10:30 am with the history of brought that. তারপরে পিএম করা হয়েছে, আমরা পিএম রিপোর্ট করে তারপর জানাই। পেশেন্টের নাম স্যার? প্রদীপ দেববর্মা, 50 years, from চাম্পলাই। স্বর্ণকমল জুয়েলার্সের শারদ অর্ঘ্য এবং ধনতেরাস ধনু সমৃদ্ধির বাম্পার লাকি ড্র, মেগা লাকি ড্র এবং ডেইলি লাকি ড্রর পুরস্কার তুলে দেওয়া হয় শনিবার। আগরতলা প্রেস ক্লাবে সভাগৃহে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্বর্ণকমল জুয়েলার্সের শারদ অর্ঘ্য এবং ধনতেরাস ধনু সমৃদ্ধির বাম্পার লাকি ড্র, মেগা লাকি ড্র এবং ডেইলি লাকি ড্রর পুরস্কার তুলে দেওয়া হয় শনিবার। আগরতলা প্রেস ক্লাবের সভাগৃহে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোট 73 জন বাম্পার লাকি ড্র, মেগা লাকি ড্র এবং ডেইলি লাকি ড্রর পুরস্কার পেয়েছেন। মেগা লাকি ড্র এর 10 গ্রাম করে সোনার নেকলেস পাবে 3 জন। বাম্পার লাকি ড্র এর প্রায় 1 লক্ষ টাকার অধিক হীরের নেকলেস পেয়েছেন 1 জন। আগরতলা শোরুম থেকে 2 জন মেগা লাকি ড্র এর বিজয়ী হয়েছেন। উদয়পুরে 1 জন বিজয়ী হয়েছেন। বাম্পার লাকি ড্রয়ে আগরতলা থেকে 1 জন বিজয়ী হয়েছেন। সব মিলিয়ে 73 জন পেয়েছেন বলে জানান। উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল নাগ সহ অন্যান্যরা। স্বর্ণকমল জুয়েলার্সের শারদ অর্ঘ্য এবং ধনতেরাস ধন সমৃদ্ধি, এই দুটো যে অনুষ্ঠান হয়েছিল পুজোর সময় এবং ধনতেরাসের সময়, তার যে বাম্পার লাকি ড্র, মেগা লাকি ড্র এবং ডেইলি লাকি ড্র, আজকে পুরস্কার বিতরণী হচ্ছে আগরতলা প্রেস ক্লাবের সভাগৃহে। মোট 73 জন আগরতলা ত্রিপুরাবাসী এই পুরস্কারটি পাবেন। মেগা লাকি ড্রয়ে 10 গ্রাম করে সোনার নেকলেস পাবেন 3 জন এবং বাম্পার লাকি ড্রয়ে প্রায় 1 লক্ষ টাকার উপরে হীরের নেকলেস পাবেন 1 জন। এখানে আগরতলা শোরুম থেকে 2 জন মেগা লাকি ড্রয়ে বিজয়ী হয়েছেন এবং উদয়পুর শোরুম থেকে 1 জন হয়েছেন। বাম্পার লাকি ড্রয়ে আগরতলা শোরুম থেকে 1 জন পেয়েছেন এবং টোটাল মিলিয়ে 73 জন পাচ্ছেন। ডেইলি লাকি ড্রয়টাও আমরা এখন দেওয়া শুরু করেছি। এটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেস এবং গোল্ড কয়েন। ধনতেরাসের সময় ছিল গোল্ড কয়েন এবং দুর্গাপুজোর সময় ছিল হোম অ্যাপ্লায়েন্সেস। দীর্ঘ 24 বছরের যাত্রা পথ আমাদের এই স্বর্ণকমল জুয়েলার্সে। আমরা আমাদের খানিকক্ষণ আগে অনুষ্ঠানে বলেছি যে যাত্রা পথের পথযাত্রা, যেটা যাদেরকে দিয়ে আমাদের শুরু, সেই সকল ত্রিপুরাবাসী আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং তাদের ভরসা এবং বিশ্বাসে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা আশা করব ভবিষ্যতেও তারা আমাদেরকে সেইভাবেই সহযোগিতা করবেন এবং আমাদেরকে পথ আরো সুগম করবেন। সকলকে ধন্যবাদ আসার জন্য, আমাদের অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকার জন্য। আপনাদের মিডিয়া বন্ধু সকলকে ধন্যবাদ যে আপনারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন। ধন্যবাদ। শান্তন টিভি। রাজ্যের বিভিন্ন বিদ্যালয় শিক্ষক সংকটের অভিযোগ তুলে নিত্যদিন রাস্তায় নামা ট্র্যাডিশন হয়ে গেছে ট্যাট উত্তীর্ণদের। শুধু তাই নয়, পরীক্ষায় বসে উত্তীর্ণ হওয়া সকলে চাকরির দাবি করে সরকারের কাল ঘাম বের করছে তারা। গত 5-6 বছর ধরে রাজ্যের মানুষ এগুলো দেখে অভ্যস্ত। শনিবার রাজধানীর সিটি সেন্টার প্রাঙ্গণে জমায়েত হয় 2022 সালের STGT উত্তীর্ণ
চাকরির প্রত্যাশীরা। তাদের মন গড়া দাবি সকলকে একসাথে অবিলম্বে নিয়োগ করতে হবে। বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট রয়েছে এবং তাদের মধ্যে উত্তীর্ণ হওয়া বহু চাকরির প্রত্যাশা দিন দিন চাকরির বয়সসীমা অতিক্রম করে ফেলছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। বিভিন্ন সময় সরকারের উদ্দেশ্যে দাবি জানানো পরেও সরকার তাদের নিয়োগ করছে না বলেও অভিযোগ তোলেন। পাশাপাশি তারা দাবি করেন 2022 সালে ট্যাট উত্তীর্ণ হওয়ার পর চাকরি প্রদানের সংরক্ষণ নিয়ে একটি মামলা হয়েছিল। এই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। এর সাথে নাকি নিয়োগের কোনো সংযোগ নেই। সরকার চাইলে তাদের নিয়োগ করতে পারে বলে এদিন দাবি তোলেন, অতি সত্বর নিয়োগের দাবি জানান। 22 সালে এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট স্যার, সিএম স্যারের কাছে আমার রিকোয়েস্ট থাকবো, যারা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাইড আছে, অল কোয়ালিফাইড আছে, ওদের সবাইকে একসাথে নেওয়া হোক। কারণ আমাদের 2022-তে এক্সাম দিয়েছিলাম, এখন 3 ইয়ার্স রানিং, অলরেডি 3 ইয়ার্স রানিং। আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওভারেজ হয়ে গেছে বা ওভারেজ হবে। তো স্যারের কাছে রিকোয়েস্ট, স্যার আমাদের বিষয়টা একটু তাড়াতাড়ি দেখুন, দেখে আমাদের সমস্যার সমাধান করুন। কারণ আমরা অনেক লোন নিয়ে, অনেকে আছে লোন নিয়ে, তারপর লোনের টাকা এখন বাড়ছে, আমাদের লোন নিয়ে আমরা বিএড করেছি, অনেকেই আছে, গরিব ঘরের সন্তানও আছে। হ্যাঁ, তার জন্য স্যারের কাছে রিকোয়েস্ট, সিএম স্যারের কাছে রিকোয়েস্ট যে আমাদের বিষয়টা আপনি তাড়াতাড়ি দেখুন। আর স্কুলে বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস 9-10-এর মাধ্যমিক স্তরে টিচারের অভাব আছে, এটা সবারই জানা ত্রিপুরাবাসীদের। তার জন্য স্যারের কাছে, সিএম স্যারের কাছে রিকোয়েস্ট, আপনি সমস্যাটা সমাধান করুন আর আমাদের অতি সত্বর নিয়োগ। দেখুন, 2022 সালে আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন হাইকোর্টে একটা পোস্ট কেস হয়েছিল, রিজার্ভেশন নিয়েছে। তো ওই টাইমে ওই মাসে, মানে ওই ইয়ারে ডিসেম্বর মাসে জাজমেন্ট দিয়ে দিয়েছিল হাইকোর্টে। বাট তারপরে গভর্নমেন্ট তার সুপ্রিম কোর্টে গিয়েছে, আমরা দেখতে পেলাম পরে রিজার্ভেশন নিয়ে। তো আমরা ওই টাইমের মধ্যে গভর্নমেন্টের কাছে বারংবার এই বিষয়ে আমরা আবেদন করেছি যে রিজার্ভেশন নিয়ে তো কেস হয়েছে, সাথে সাথে হয়তো এসটিতে কোনো লিক নেই, কেসটা হয়েছে রিজার্ভেশনের পরে। গভর্নমেন্ট চাইলে রিজার্ভেশন মেনে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট করতে পারে। কারণ কোর্টের অপেক্ষা বসে থাকলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত দিনে আমরা দেখতে পেলাম কোনো একটা স্কুলে স্টুডেন্টরা বাইরে এসে আন্দোলন করতে লাগলো, কেন তাদের টিচার নেই। যদি কোর্টের অপেক্ষা বসে থাকে সবাই, তাহলে তো কোর্টে আপনার টিচার নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সহজে সমাধান করা হয়, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের শিক্ষাক্ষেত্রে। কারণ বিগত সময় দেখতে পেলাম যে শিক্ষক নিয়োগ খুব কম হয়েছে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে। যেক্ষেত্রে ট্যাট 1, ট্যাট 2 হয়, সেভাবে কিন্তু মাধ্যমিক স্তরে হয়নি। তো আজকে মূলত আমরা সরকার যারা আছি তারা সবাই করতে হয়েছে এই জায়গায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, স্যারের উদ্দেশ্যে, যেহেতু দপ্তরটা ওনার আন্ডারে, ওনার কাছে বিনিময় আবেদন রাখতে যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই এসটিইটি প্রক্রিয়াটা যাতে অতি সত্বর নিয়োগ করা হয় এবং অতি সত্বর সমস্যার সমাধান করা হয়। আবারও রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হল অজ্ঞাত এক যুবকের। ঘটনা মঙ্গলবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া থানাধীন মেলাপাথর রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। শুক্রবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া জিআরপি থানার পুলিশের কাছে খবর আসে মেলাপাথর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রেলের নিচে কাঁটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পাওয়া মাত্রই তেলিয়ামুড়া জিআরপি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রত্যক্ষ করতে পারে রেলে কাঁটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। যথারীতি জিআরপি পুলিশ তাদের তদন্ত শুরু করে এবং মৃতদেহটি ঘটনাস্থল থেকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে। অন্যদিকে এখনো পর্যন্ত মৃতের নাম পরিচয় কিছুই জানা যায়নি। 6:50 অনুমান সময়, তাহলে আমরা ইলেকশন থেকে ফোন করছে যে একটা লোক, অপরিচিত একটা লোক রেলতলে পরে মারা গেছে। তো তার 10 মিনিট পরে আমরা এভাবে গিয়ে পড়ে দিয়েছি, গিয়ে তার বডি ডেড বডিটা আমরা তেলেমুড়া হসপিটালে নিয়ে এসেছি। কোন জায়গায় হয়েছে? এটা মাইগঙ্গা নদীর কি জানি খোয়াই নদীর উপরে যে ব্রিজ আছে না, একটা ব্রিজ একটু আগে। মেলাপাথর? হ্যাঁ, মেলাপাথর। যে সুইসাইড করছে ছেলে নাকি মেয়ে? ছেলে। মনে ব্রেন একটু ডিফেক্ট আছে মনে হচ্ছে, কিন্তু বোঝা গেছে আর কি ডিফেক্ট আছে। কেমনে বুঝলেন যে হ্যাঁ ডিফেক্ট আছে? মানে ফুলদার দিয়ে আছে না, বুঝি। ফ্যামিলির লোক টুক কারোর কি পাইছেননি? না, নাম পরিচয় কিছু জানা? এখন কই নিয়ে আইছেন ডেড বডি? এই তো ওখানে আমরা মর্গে নিয়ে আইছি, হ্যাঁ, পোস্টমর্টম করার জন্য। কত বয়স? বয়সটা আপনার 35। চিনা গেছে তো লোকটা, ছেলে না মেয়ে? ছেলে চিনা গেছে।
শনিবার স্মার্ট সিটি প্রকল্পের অধীন পৌর নিগমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জল, স্যানিটেশন এবং হাইজিন মান বিষয়ক স্যানিটাইজেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব বলেন, জল পরিষ্কার, জল সঞ্চয় এবং আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড থেকে এসেছেন প্রশিক্ষকরা। তারা কাউন্সিলর এবং কর্পোরেটরদের প্রশিক্ষণ দেবে। দুপুর 2টা পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির বলে জানান তিনি। Water hygiene and sanitation standards. So, as you see, we've got all the representatives here from Agritala, and this is going to be a 3-year campaign, WASH campaign, and the aim is to bring up the concepts and the ideas and the practice of better hygiene to make Agritala great again. आज अगरतला म्यूनिसिपल कॉरपोरेशन के इलेक्टेड कॉरपोरेटर्स और नॉमिनेटेड कॉरपोरेटर्स सबको लेकर के यहाँ पे ट्रेनिंग प्रोग्राम ऑर्गेनाइज किया जा रहा है। ये ट्रेनिंग प्रोग्राम जो है अगरतला स्मार्ट सिटी लिमिटेड कर रहा है एडीबी की मदद से। एशियन डेवलपमेंट बैंक का हमारा बहुत सारा प्रोजेक्ट चल रहा है, तो इसमें आज यहाँ पे वॉश, वाटर, सैनिटेशन, हाइजीन और इसमें बिहेवियर चेंज कम्युनिकेशन, मतलब कि कैसे लोगों को प्रोत्साहित करना है कि वो पानी को, जल को एवं जो आवर्जना वगैरह है और जो साफ़ सफाई आसपास की वो कैसे ठीक से रखें। इसमें जो बेस्ट प्रैक्टिसेज हैं पूरी दुनिया की, इस देश की, कि कैसे लोगों को प्रोत्साहित किया जाए कि हमारा शहर और साफ़ सुथरा सुरक्षित रहे। उसके लिए जो जनप्रतिनिधि हैं उन लोगों को आज यहाँ पे ट्रेनिंग दिया जा रहा है। तो हमारे साथ एक और ट्रैक्टेबल करके एक फर्म है, उनके क्रिस एस्थन आए हैं, आप इंग्लैंड से आए हैं, और बाकी हमारी इंडिया की भी कुछ टीम है। आज यहाँ पे अभी से लेकर के दोपहर तक का प्रोग्राम है, जिसमें लोगों को ये हमारे कॉर्पोरेटर्स की ट्रेनिंग है। ट्रेनिंग में कुछ क्या क्या आएंगे? ट्रेनिंग में बताया जाएगा, जिसको बोलते हैं वॉश, वाटर, सैनिटेशन, हाइजीन, मतलब जल संचय, जल परिष्कार, जल। শনিবার কমলপুরের নজরুল ভবনে ত্রিপুরা হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা কমলপুর শাখা ও ভারতীয় জনতা দিব্যাঙ্গ সেলের যৌথ উদ্যোগে এক স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। স্বাগত ভাষণ দেন হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের কমলপুর শাখার সম্পাদক উত্তম বসু, ডক্টর শিমুল সরকার, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ও দিব্যাঙ্গ সেলের কমলপুর শাখার সভাপতি হিরেন্দ্র নমশূদ্র। এদিন অনুষ্ঠানে বক্তারা দিব্যাঙ্গজনদের বিভিন্ন সুযোগ পাওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন। যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে তাদের হ্যাপাটাইটিস রয়েছে কিনা তার জন্য পরীক্ষা শিবিরে দেখা হবে কারো হ্যাপাটাইটিস রয়েছে কিনা। হ্যাপাটাইটিস একটা জটিল রোগ, ডেঞ্জারাস রোগ, একবার হয়ে গেলে মৃত্যু অনিবার্য। তার থেকে প্রতিকার পাওয়ার জন্য 3টা ডোজ নিতে হয়। আগে সেই ডোজগুলি ফ্রি দেওয়া হতো সরকার থেকে, এখন 300 টাকা দরকার হয় এই হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের সেই ডোজ দিতে গেলে। যাই হোক, 300 টাকা বড় ব্যাপার নয়। আমাদের কাছে আবেদন করা হয়েছে, আমরাও রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলবো যাতে সেই ডোজটা ফ্রি করা হয়, সেদিকে রাজ্য সরকার দৃষ্টি আরোপ করবে। সুস্পষ্ট কোনো ধারণা নেই। 2002 সালে 28শে জুলাই আমাদের এই হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের জন্ম হয় আগরতলাতে। তৎসঙ্গে আমাদের কমলপুরের হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের জন্ম হয় 22শে ডিসেম্বর 2003 সালে। আমরা ওই সময় থেকে এখন পর্যন্ত সমাজের দুস্থ মানুষদের জন্য বিভিন্ন রকম সামাজিক
কাজ করে আসছি। শিক্ষার বেহাল অবস্থা, আন্দোলনে নামতে চলছে এনএসইউআই। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান এনএসইউআই রাজ্য সভাপতি স্বরূপ কুমার শীল। তিনি বলেন, ব্যর্থ শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে শিক্ষা দপ্তরের দায়িত্ব ছাড়তে হবে। তিনি অভিযোগ করেন, গত বেশ কিছুদিন ধরে রাজ্যের কলেজগুলোর অধ্যাপক স্বল্পতা নিয়ে ডেপুটেশন প্রদানের পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে ছাত্রছাত্রীদের যে হারে পকেট কাটা হচ্ছে সে ব্যাপারে সোচ্চার হতে চলেছে। তাদের বক্তব্য, শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। এ জায়গায় দাঁড়িয়ে ব্যর্থ মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে দায়িত্ব ছাড়তে হবে, না হলে বিক্ষোভ প্রদর্শনের হুমকি দেন তিনি। অবগত আছেন, গত 1.5 মাস ধরে প্রদেশ এনএসইউআই রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা দপ্তরে, বিভিন্ন জেলার শিক্ষা দপ্তরে, ত্রিপুরা ইউনিভার্সিটি চ্যান্সেলরের কাছে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় মেমোরেন্ডাম দিলাম, ডেপুটেশন দিলাম, আমাদের প্রতিনিধি দেখা করলেন যাতে বিভিন্ন কলেজে সে প্রফেসর নিয়োগ হোক, পার্মানেন্ট পোস্টে, বিভিন্ন স্কুলে শিক্ষক স্বল্পতা মিটিয়ে দেওয়া হোক, বিদ্যাজ্যোতি যাতে ফিরিয়ে নেওয়া হোক, এবং চতুর্থ যাতে মিড ডে মিল স্কিমের নামে যে কেলেঙ্কারি চলছে সেই কেলেঙ্কারি যেন তদন্ত করা হোক, এবং সব স্কুলে যেন ঠিক করে মিড ডে মিল যে কাজ করছে কিনা সেটা ওভারভিউ করা হোক। কিন্তু আমরা দেখলাম যে আপনারা সরকার বলুন বা শিক্ষা দপ্তর বলুন, তারা টোটালি এটা নিয়ে নিশ্চুপ, তাদের কোনো হেলদোল নেই। তারা দিন পর দিন তারা শিক্ষা দপ্তরের কেলেঙ্কারি আরও বাড়িয়ে চলছেন। আপনারা দেখছেন যে বিদ্যাজ্যোতির নামে রাজ্যের গরিব ছাত্রছাত্রীদের থেকে হাজার হাজার টাকা লুটে নেওয়া হচ্ছে, অথচ শিক্ষা ব্যবস্থায় কোনো বা শিক্ষার মান, কোয়ালিটি অফ এডুকেশন একটু ইমপ্রুভ হয়নি বা একটু চেঞ্জ হয়নি, সেই আগের থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক স্কুল বন্ধ হয়ে পড়ছে শিক্ষকদের অভাবে। এর থেকে বোঝা যায় যে আমাদের শিক্ষা দপ্তর আজ সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই আমরা প্রদেশ এনএসইউআই থেকে আজ আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে আমরা এক বৃহত্তর আন্দোলনে সামিল হব, আমরা ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্যে। এবং আমরা এও দাবি করব যেন শিক্ষামন্ত্রী যথাসম্ভব পদত্যাগ করুক ওনার পদের থেকে, কারণ শিক্ষামন্ত্রী কোনো ধ্যান নেই ওনার শিক্ষা দপ্তরের দিকে। উনি ওই অন্যান্য দপ্তর নিয়ে ব্যস্ত আছেন না কি করছেন, কিন্তু শিক্ষা দপ্তরে ওনার জিরো ফোকাস। শিক্ষা দপ্তর টোটাল টলাইটে চলছে, স্কুল কলেজ সব টলাইটে, কোনো দিকে প্রফেসর নেই, কোনো দিকে টিচার নেই। ডেইলি খবর, বাচ্চারা গিয়ে রাস্তায় বসছে। এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে শিক্ষা দপ্তর থেকে কোনো আপনার ব্যবস্থাটা নেই। বিশালগড় পৌর পরিষদের এক সাফাই কর্মীর বাড়িতে ধাবা বসালো চোরের দল। বিশালগড় পৌর পরিষদের সাফাই কর্মী পলাশ মিয়া তাঁর বাড়ির মধ্য লক্ষ্মীবিল এলাকায় শুক্রবার সন্ধ্যায় পলাশ মিয়ার পুত্রবধূ সোমা বেগম বাড়ির পাশে থাকা দোকানে যায়। সোমা বেগম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, তিনি বাড়ির পাশে দোকান থেকে এসে দেখতে পান ঘরের দরজা খোলা, ঘরের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চোরেরা ঘর থেকে নগদ 20,000 টাকা সহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। পরে তিনি চিৎকার করলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। ঘটনার খবর পেয়ে পরিবারের অন্যান্যরা বাড়িতে ছুটে আসে। খবর দেওয়া হয় বিশালগড় থানা পুলিশকে। বিশালগড় থানা পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সালান্তাম গেছিলাম, আয়া দেখি আমার ঘরের সম্পূর্ণ জিনিসপত্র চুরি হয়ে গেছে গা। আচ্ছা, লয়ে গেছে গা। টাকা ছিল, দুজোড়া কানের জিনিস আছিল, রূপার জিনিস আছিল, এটি সম্পূর্ণ লয়ে গেছে গা লুটপাট করে। আচ্ছা, আপনার বৌমা কই আসলো? বৌমা দোকানে গেছিল বলে ওই নাতির লেগে চকলেট আনতো। আচ্ছা, আয়া দেয় দুটা দরজা খোলা, গেটটা লাগাই না, সম্পূর্ণ ঘরের এলোমেলো। এরপর বউ আমার ফোন দিছে, ফোন দেওয়া আমি দৌড়াইয়া বাজারটা আইছি। আয়া দিহি এমন অবস্থায়। তখন আমি গ্রামের মানুষ সবাই ডাহাইছি, ডাহাইয়া দেখাইতাছি। তখন আমার পাঠাইছে, কইছে তুমি গিয়া থানাতে একটা এন্ট্রি করে আইও। তারা পাঠাইছে আমার সবাই। এরপরে আমি গ্রামের মানুষ সবাই ডাহাইছি, রেকার মাস্টার, তারা কইছে তুমি থানায় যাও, থানাত গিয়ে এন্ট্রি করো। আমার 2 জোড়া কানের আর 10 ভরি রূপা আর 20,000 টাকা। এভাবে আপনার কেউ সন্দেহজনক হয়নি? না না, আমার কোনো সন্দেহ হয়নি। সন্দেহজনক হয় না? না না। কটার দিকে ঘটনা হয়েছে? 6টার দিকে। 6টার দিকে হয়েছে না? হ্যাঁ। তো প্রশাসন জানাইছেন, পুরো প্রশাসন থেকে আইছেন লোকজন? আসেনি? হ্যাঁ আইছে। আইছে না? সবাই আইছে। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, জানারা বেগম। আপনার স্বামীর নাম কি? পলাশ মিয়া। আপনার স্বামী কি করে? আপনি ওই আপনার মিলিসিটির কাজ করে।
আচ্ছা এটা কি জায়গা ধরে? এটা মধ্য লক্ষ্মীবীর। মধ্যলক্ষ্মী শাশুড়ি গেছিলে বাজার করার লাগিয়া, তারপরে আমি বাচ্চারা পড়াইতেছিলাম, পড়াটাকে বাচ্চাটা জ্বালাইতেছে কান্তাছি দেখে দোকানে গেছিলাম। আর সে দেখি সব ঘরের জিনিসপত্র এলোমেলো, চোখে তালামেলা খুলে সম্পূর্ণ স্বর্ণের জিনিস টাকা পয়সা সব লেগে গেছে। কত টাকা আসলো? 20,000 টাকা। স্বর্ণের জিনিস কত ভরি আসলো? স্বর্ণের জিনিস 2 জোড়া আসিল, রূপার জিনিস আসিল, কিতা কিতা আসলো? 2 জোড়া কানের আসিল, বাচ্চা চেন হাতে চুরি টুরি আসিল। আচ্ছা দেখছেন কি অবস্থা দেখছেন? আইসা দেখি সব ফালানো এলোমেলো, চোখের তালামেলা সব ভাঙে সব কিছু লেগে গেছে। কোন সময় ঘটনাটা? বেশিক্ষণ হইব না, মাগরিবের নামাজ আজানটা দিছে পরে তারপরে গেছিলাম আর কি। আনুমানিক কয়টা হইব? 6টা না? আপনি এমনি কাউরে সন্দেহ হয়নি? না, আমি কারোর দেখছি না, কি সন্দেহ করবো, আমি কিন্তু কারোর দেখছি না। কেউ দেখছেন না? আপনি এসে প্রথমে কি অবস্থা দেখছেন? আমি দরজাটি লাগাইয়ে দিয়ে এদিকে শিকল টিকল লাগাইয়ে এদিকে আজায় গেছিলাম, আর সে দেখি সব দরজা খোলা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।